আওয়ামী দুই পক্ষের সংঘর্ষে নিহত 4 টঙ্গীর ইজতেমা মাঠ সহ আশপাশের সভা সমাবেশে নিষেধাজ্ঞা। ভারত সরকারের সায় থাকায় দেশটির সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বলছে বিএনপি নেতারা। এবং 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জন খালাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে মাওলানা জুবাইর ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। গত রাত 3টার দিকে সাতপন্থীরা ইজতেমা মাঠে আসলে তাদের সঙ্গে এই সংঘর্ষ হয়। অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমা মাঠে আসতে থাকে। এ সময় জুবাইর অনুসারীরা তাদের বাধা দেয়। শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, আহত হয় অন্তত শতাধিক। আমাদেরকে মাঠে ঢুকতে দিতে চায় নাই, যদিও আমাদের তাদের কার্যক্রমের সময় আমরা বাধা দিই নাই। আমরা আসার সময় আমাদেরকে বাধা দিচ্ছে, তারা গাড়িগুলো বাসগুলোকে তারা আটকাই দিছে, আসতে দেয়নি। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। ইজতেমার মাঠ ও আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে টঙ্গী ইজতেমা মাঠ ও আশপাশের এলাকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলাম সাব্বিরের কাছে। আরিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আরিফ, ইজতেমার মাঠ ও আশপাশে সভা সমাবেশ সহ যে কোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। তো এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। উদ্ভূত পরিস্থিতির জেরে দুপুরের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যেই নিষেধাজ্ঞা জারি করেছে, এরপর থেকেই মূলত মুসল্লিরা ইজতেমার ময়দান ছাড়তে শুরু করেছেন। আমরা এই টঙ্গীর গাজীপুর ইজতেমা ময়দানের পাশে এসে দেখেছি যে দলে দলে মুসল্লিরা এখান থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ভোর থেকেই তারা এখানে এসেছিলেন। বিশেষ করে সাতপন্থীরা আমাদেরকে জানিয়েছেন তারা ভোর থেকে এখানে অবস্থান নিতে শুরু করেন। তবে যেই সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনার পরেই মূলত তারা অপেক্ষা করছিলেন যে তাদের যারা মুরব্বী রয়েছেন, তাদের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা কি নির্দেশনা দেন। দুপুরের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যেই নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার পর মূলত সাতপন্থীদের যে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন এবং জুবাইরপন্থীদের যে দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, তারা মুসল্লিদেরকে নির্দেশনা দেন যে মাঠ ছেড়ে যেতে হবে। তো এরপর থেকেই মুসল্লিরা মাঠ ছাড়তে শুরু করেন। আমরা এখানে দেখেছি যে দলে দলে মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন। বুধবার ভোর থেকেই মূলত সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটি সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে একাধিক ব্যক্তি প্রাণ হারান, এছাড়াও আহত হয়েছেন আমরা জেনেছি প্রায় অর্ধশতাধিক। গেল কয়েক বছর ধরেই এই ইজতেমাকে ঘিরে সাতপন্থী এবং জুবাইরপন্থীদের মধ্যে একটি বিবাদের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং এই আগামী শুক্রবার সাতপন্থীদের যেই তাবলিগ ইজতেমা সেটি হওয়ার কথা ছিল, তো সেটিকে ঘিরেই মূলত তারা যাতে ইজতেমা না করতে পারেন এজন্য জুবাইরপন্থীরা এই মাঠটিতে অবস্থান নেন। তো ভোরে সাতপন্থীরা যখন আসতে শুরু করেন, সেই দুই পক্ষ মুখোমুখি হলেই মূলত সংঘর্ষ বাধে। তো দুপুরের পর থেকে মূলত মুসল্লিরা এখন এই মাঠ ছেড়ে যাচ্ছেন। তো এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের এলাকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সাব্বির। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে।
শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশে ভারতীয় আধিপত্য কমে যাওয়ায় গাত্রদাহ থেকে দেশটি অপপ্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে তাতে দিল্লির সায় আছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তব্যই তার প্রমাণ। আর নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর তার প্রেস সচিবের বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। মাহিলা ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কাকরাইলে ভারতীয় পণ্যমুক্ত দোকানের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় তিনি বলেন, আধিপত্য কমে যাওয়ায় ভারত বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে। তারা অহংকার করার মধ্যে দিয়ে নিজেদেরকে মনে করে প্রভু। এই 16 বছর একমাত্র দিল্লি ছাড়া, ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি। এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা। এই কারণেই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় সরকার ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন 12 দলীয় জোটের নেতারা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য স্ববিরোধী। বনানীর করেল বিটিসিএল কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপি যে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিল তা পূরণ হয়নি। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য 4-5 মাসের বেশি সময় লাগার কথা নয় মন্তব্য করে গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করারও আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। পরে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। মামলায় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালে হাইকোর্টের ডেথ রেফারেন্স আসে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করেন। বুধবার 10 ট্রাক আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। খালাস পাওয়া অন্যরা হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী, CUFL এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, CUFL এর সাবেক মহাব্যবস্থাপক প্রশাসন এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন ও জামাত নেতা মতিউর রহমান নিজামী। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। মহসিন উদ্দিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক এবং আপনার আরেকজনকে মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার। এই 4 জন খালাস। তাদের মধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2016 সালে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এটা এই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, এটা ঠিক, পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে
সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা? এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। গত 11 ডিসেম্বর এই মামলায় খালাস চেয়ে আবেদন করেন লুৎফুজ্জামান বাবর। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে এই মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম। তার সঙ্গে আছেন আলোকিত চিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধানে চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পার্শ্বত পরিষদের একটা অবরোধ ছিল। ওই সমাবেশের দিন শেখ হাসিনা যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব। আমাদের মাঝে মাইকেল চাকমা, যিনি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছিলেন, তিনি 3রা এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গুম করা হয়েছে। 9 এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুম করা হয় এবং 5 বছর 3 মাস 27 দিন তাকে গোপন কারাগারে, যেটা আপনারা বহুল আলোচিত জানেন যে কিভাবে গোপন বন্দিশালায় তাকে আটক রাখা হয়, তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন। এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন। আমন মৌসুমে সরকারের ধান সংগ্রহ অভিযানের সুফল পাচ্ছেন না কুষ্টিয়ার প্রান্তিক কৃষকরা। তাদের বদলে সরকারি গুদামে ধান সংগ্রহ করছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। জেলা খাদ্য বিভাগে ধান সংগ্রহে প্রচারণা চালানোর দাবি করলেও কৃষকরা বলছেন তাদের জানা নেই। কুষ্টিয়া প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে কুষ্টিয়ার 6 উপজেলার কৃষকদের থেকে 6,700 টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছেন। অধিকাংশ কৃষক সরকারের ধান সংগ্রহ অভিযানের ব্যাপারে কিছুই জানেন না। কৃষকের কাছে আসে না, এরা ব্যাপারীর কাছ থেকে নেয়, এরা ব্যাপারীর সাথে যোগাযোগ, আমরা ধানের ন্যায্য দাম পাই না। 10-20 মন বিক্রি করার দরকার, তখন এক ব্যাপারী যাই কিনে এসে ব্যাপারী যা দাম দেয় তাই। ধান চাষিদের অভিযোগ, আগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকেরা গোদামে ধান বিক্রি করত, আর এখন বিক্রি করছে অন্য দলের লোকেরা। এখন কাদের কাছে কিনে বাবু, এটা আমি সঠিক বলতে পারলাম না, আমি কিছু জানি না। তবে কর্মকর্তারা বলছেন ধান সংগ্রহ অভিযানের প্রচারে ঘাটতি নেই। কুষ্টিয়ার চিকন ধানটা বেশি উৎপাদন হয় এবং তার বাজার মূল্যটা বেশি, এজন্য কৃষক একটু অনীহা, মানে গোডাউনের মুখী হতে অনীহা, বাজারে বেশি দাম পায়। এবার আমন মৌসুমে ধানের দর কেজি প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 33 টাকা করেছে সরকার। একটা কৃষকের কাছ থেকে ধান যদি আমি 14% ময়েশ্চারের মধ্যে না নেই, তাহলে এই ধানটা আমার এই এলএসডি বা গুদাম সংরক্ষণাগারে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে এখান থেকে উৎপাদিত ক্র্যাশিং করে যে চাল, যেগুলো সরকারি বিভিন্ন চ্যানেলে এবং সামাজিক নিরাপত্তা চ্যানেলে যাবে, তখন কিন্তু চালের মান কিন্তু ভালো হবে না। এই দুইটার কারণে আমরা কিন্তু বিনির্দেশ বহির্ভূত কোনো কনসিডারেশন করে ধান কেনার কোনো সুযোগ থাকে না। ধান সংগ্রহ অভিযানে স্বচ্ছতা আনার দাবি কৃষকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
বিএসএফের নির্যাতনে বেনাপুলের 5.5 বুলাট জাহাঙ্গীর আলম ও পটুয়াখালী থেকে সাবু হোসেন নামে দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশে জানায় সকালে সীমান্ত শূন্য লাইন থেকে বাংলাদেশের 30 গজ ভিতরে জাহাঙ্গীর আলমের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে পিটিএ এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে তাদের। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার জানায় রাতে সীমান্তে গিয়েছিল জাহাঙ্গীর। অপরদিকে সাবু হোসেন সীমান্তের ইছামতি নদী দিয়ে ভারতীয় গরু পারাপারের সময় বিএসএফ এর হাতে আটক হন। পরে বিএসএফ তাকে নির্যাতন করে ফেলে রেখে যায়। সাবু ভোরে মারা যান। এদিকে বিএসএফ ও বিজেপি এই দুজনের হত্যার বিষয় কিছুই জানায়নি। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই চট্টগ্রামের নতুন সভাপতি হয়েছেন গোলাম সরোয়ার চৌধুরী এবং সেক্রেটারি ইশতিয়াক আলম চৌধুরী। নগরীর চিটাগাং ক্লাবে জেসিআই চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন মোহাম্মদ ইসমাইল মুন্না, নির্বাহী সহসভাপতি জুনায়েদ আহমেদ রাহাত ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান। জেসিআই বাংলাদেশের সহসভাপতি রাজু আহমেদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে হয় 2024 সালের চতুর্থ সাধারণ সভা। বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হিজবুল কুরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠান। ডেমরা অঞ্চলের স্থানীয় একটি অডিটোরিয়ামে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেছেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোহাম্মদ জহির বিন বাশার, সহসভাপতি করেন সিআইপি দাতু শ্রী মোহাম্মদ মুজাম্মেল হোসেন জামি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। বিজয় দিবসের আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। উৎসবে মুক্তিযুদ্ধের বিজয় গাথা নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ মুগ্ধ করে দর্শকদের। টাঙ্গাইল প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং 21 টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপনের বাবা কাজী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC-তে কর্মরত ছিলেন। অবসরের পর বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন তিনি। 4 ছেলে, 1 মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বাদ জোহর পশ্চিম আকুর টাকুর কাগমারা ঈদগাহ মাঠে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশে জানায় রূপগঞ্জের কাঞ্চন কুড়িল বিশ্ব রোড সড়কের বৌড়ার টেকের 2 নাম্বার সেক্টরের লেকে সুজানার মরদেহ পাওয়া যায়। এর 15 ঘন্টা পর পাওয়া যায় কাব্যের মরদেহ। পুলিশের ধারণা পূর্বাঞ্চলে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তারা। তবে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ধারে কাজ চলছে বলেও জানায় পুলিশ। 6 মাসের প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা। দুপুরে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান এবং ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন। তাবলিগের 2 পক্ষের সংঘর্ষে নিহত 4, টঙ্গীর ইজতেমা মাঠ সহ আশপাশের সভা সমাবেশে নিষেধাজ্ঞা। ভারত সরকারের সায় থাকায় দেশটির সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বলছে বিএনপি নেতারা। এবং 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জন খালাস।